আসসালামু আলাইকুম, সম্মানিত ব্যাংকার ভাইয়েরা। আজকে আমি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার এআইবিবি ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর বিগত সালের প্রশ্ন একটু সলভ করব। যারা আপনারা পরীক্ষা দিবেন তাদের জন্য যদি আপনারা এ টু জেড শুনেন, আশা করি আপনারা পরীক্ষায় এগুলো জাতীয় প্রশ্ন আসলে আপনারা নির্দ্বিধায় অ্যান্সার করতে পারবেন। তো চলুন আমরা দেখা আজকের এই আলোচনায় কোন কোন প্রশ্ন আমরা সলভ করা যায় একটু দেখি। তো বলে রাখি, ক্যাপিটাল ইনসাইট বিডিতে ব্যাংকিং ডিপ্লোমার জন্য ডেডিকেটেড মেনু আছে, সেখানে অনেক রাইটিং আছে। আপনারা যদিও ইংরেজিতে কিছু কিছু বাংলায়ও আছে, আপনারা দেখে নিতে পারেন। ইংরেজি থাকলে সেটা ইজিলি গুগলে বাংলা ট্রান্সলেট করা যায় কপি করে নিয়ে, এটা সবাই জানেন আপনারা। তো আমি শুধু প্রবলেমগুলো নিয়ে সলভ করব আজকে, যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম। এর আগে যারা আমার এই লেকচার শুনেছেন, বিশেষ করে এনপিবি, আইআরআর, সিএপিএম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল এবং কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিস, এইগুলো ক্লাসগুলো যদি না শুনে থাকেন একটু রিভিউ করে আসবেন, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি একটা ডেডিকেটেড আমার পেজ আছে ইয়েতে, ক্যাপিটাল ইনসাইট বিডিতে, এআইবিবির ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর প্রশ্নগুলোর, ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলোর সলভ করার জন্য আমি এই ভিডিওর শেষে লিঙ্কটা দিয়ে দিব, যাতে করে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা করেন না, আশা করি করে নেবেন। ব্যাংকিং ডিপ্লোমা এবং শেয়ার বাজার সহ আনুষঙ্গিক অনেক বিষয় পাবেন এখানে। তো আমি সরাসরি সেখানে এখন আলোচনায় যাচ্ছি। তো আমি এখানে এই 2026 সালের সেভেন্থ ব্যাংকিং ডিপ্লোমা এইটার উপরে আলোচনা করব। তো এইখানে একটা কোশ্চেন ছিল 5-এর বলছে, এ পোর্টফোলিও কনসিস্ট অফ 60% স্টক এ অ্যান্ড 40% স্টক বি। অর্থাৎ একটা পোর্টফোলিও, আমরা জানি পোর্টফোলিও মানে একের বেশি ইনভেস্টমেন্ট, একের বেশি স্টক বা বন্ড, যাই বলি, একের বেশি ইনস্ট্রুমেন্ট। যখন আমরা একটা ইনভেস্টমেন্ট একটা জায়গায় ইনভেস্ট না করে একাধিক ইনস্ট্রুমেন্টের মধ্যে ইনভেস্ট করি, তখন সেটাকে আমরা বলি ইন জেনারেল সেন্সে এটা একটা পোর্টফোলিও। তো একটা পোর্টফোলিওতে এখানে হচ্ছে যে দুইটা মাত্র স্টক আছে, স্টক এ অ্যান্ড স্টক বি। স্টকের ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 60% এবং বিতে রেশিও হচ্ছে 40%। এ হ্যাজ আ রিটার্ন অফ 12% অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 15%। আমরা জানি রিটার্ন এবং রিস্ক দুইটা পাশাপাশি চলে। রিটার্ন যেখানে আসে সেখানে রিস্ক আছে। রিস্ক ফ্রি রেট যদি আমরা বাদ দিই আর কি, আমরা সেটার দিকে এখন যাচ্ছি না। এখন হচ্ছে আমি রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করছি আমি, তাহলে আমার এখানে রিস্কও আছে, রিটার্নও আছে। বেশি রিটার্নের আশায় সাধারণত রিস্কি অ্যাসেটে মানুষ ইনভেস্ট করে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রিস্কের মেজার। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ স্টকের ক্ষেত্রে 15% এবং এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 12%। বি এর রিটার্ন 18%, এটা রিটার্ন বেশি, এর রিটার্ন কম। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 25%, এর রিস্কও বেশি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আরও বেশি। 15, বিতে এতে ছিল 15%, এর হলো 25%। দি কোরিলেশন কোফিশিয়েন্ট বিটুইন টু স্টক ইজ 0.3, অর্থাৎ পজিটিভ কোরিলেশন। আমরা জানি যে সাধারণত বেস্ট, যদি আমরা যখন আমরা ইয়ের দিকে যাব এই পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনে, তখন ইনস্ট্রুমেন্ট, যদি দুইটা ইনস্ট্রুমেন্ট চিন্তা করি, যদি তাদের মধ্যে নেগেটিভ কোরিলেশন হয় তাহলে ভালো, এবং যত বেশি নেগেটিভ হয় তত বেশি ভালো। কিন্তু এখানে আমরা দেখছি দুইটার মধ্যে পজিটিভ রিলেশন, 0.03। সম্পর্ক খুব একটা বেশি নেই, 30%, যদি আমি পার্সেন্ট হিসেবে বলি, 30% তারা একসাথে মুভ করে আর কি। এটা বাড়লে ওটা বাড়ে, এটা কমলে ওটা কমে। আচ্ছা, এখন আমাদের প্রবলেমে বলছে ক্যালকুলেটেড দ্য এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন। এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন, তো পোর্টফোলিও রিটার্ন আসলে কি? পোর্টফোলিও রিটার্ন বলতে আমি যে এক জায়গায় ইনভেস্ট না করে দুই জায়গায় করলাম, তাহলে আমার অ্যাভারেজে কি রিটার্ন আসবে। খুবই সোজা এটার নির্ণয় করা। যখন আমাকে রিটার্ন বলছে, এখানে কিন্তু আর আমার রিস্কের, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আর কোনো কাজ নাই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আমার কোনো
কাজ নাই, আমাকে শুধু বলে দিয়েছে রিটার্ন বের করতে হবে। তো এক্সপেক্টেড রিটার্নটা কি? অর্থাৎ সোজা কথা, এর যে ওয়েট 60% আর এর রিটার্ন হচ্ছে কত পার্সেন্ট, 12%, এই দুইটা গুণ করতে হবে। তাহলে পোর্টফোলিও এর রিটার্ন পাবো, স্টক এর রিটার্ন পাবো, এবং বি এর রেশিও 40% এবং বি এর রেট অফ রিটার্ন 18%, এই দুইটা গুণ দিব, এই দুইটা দিয়ে দুইটা যোগ করব, তাহলে আমাদের এটা হয়ে পেয়ে পেয়ে যাবো আমরা। আচ্ছা, বিতে কি বলছে আমরা প্রবলেমগুলো পড়ি, নিচে সলিউশন আছে, যদি আমি একটু আলোচনা করে নিলাম এখন। বিতে বলছে কোম্পানি ফাইন্যান্সিয়াল নেট ইনকাম 6 লাখ, টোটাল অ্যাসেট দেওয়া আছে 40 লক্ষ, ইকুইটি দেওয়া আছে 20 লাখ, লাইবিলিটিস দেওয়া আছে 20,000, 20 লাখ, কারেন্ট অ্যাসেট 12 লাখ, কারেন্ট লাইবিলিটিস 8 লাখ। এখন এগুলোর তথ্য আমার দেওয়া আছে, একটু খেয়াল রাখতে হবে যখন কিছু তথ্য দেওয়া থাকে সব তথ্যই কিন্তু আমার প্রশ্ন যেটা দিবে সেটাতে কাজে লাগবে এমনটা কিন্তু না। দিয়ে রাখে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া লাগে যেটা অন্য কিছু করতে গেলে ওগুলো লাগবে, কিন্তু সবগুলো তথ্যই যে আমার একটা প্রবলেমের পিছনে মাথা ঘামাতে হবে যে আমার এটা এত তো আছে তাহলে তো আমি আরগুলো ব্যবহার করলাম না, ব্যাপারটা না। আমার রেলিভেন্ট যে ইনফরমেশন সেগুলো শুধু আমি ব্যবহার করব। যেমন এতে ব্যবহার করব আমি এই 60%-এর সাথে আমাকে গুণ দিতে হবে এর রিটার্ন 12%, এই দুইটা, কারণ এক্সপেক্টেড রিটার্ন চেয়েছে, শুধু এখানে রিস্কের কোনো ব্যাপার চাই নাই। আবার বি এরও তাই করব আমি, এর 40% বিতে ইনভেস্ট করেছে, তাহলে এর রিটার্ন কত, 18, তাহলে বি 40% 18% দিয়ে দুইটা যোগ করব। তাহলে এতে কি চেয়েছে, এতে চেয়েছে রিটার্ন অন ইকুইটি, তাহলে আমাকে জানতে হবে রিটার্ন অন ইকুইটি। তাহলে ইকুইটি এখানে স্পেসিফিক কিন্তু বলা আছে, আমার কিন্তু কোনো ক্যালকুলেশন করা লাগবে না, ইকুইটি দেওয়া আছে 20 লাখ, আর নেট ইনকাম দেওয়া আছে 6 লাখ। তাহলে রিটার্ন অন ইকুইটি, রিটার্ন বলতে আসলে আয়ের হার, আমরা শব্দগুলো অনেক সময় রিটার্ন বলতে অনেক কিছু অনেকে এটা শুনে ঘাবড়ায় যায়, আসলে রিটার্নটা কি, রিটার্নটা কিছুই না, রিটার্ন হচ্ছে আমার আয়ের হার। অর্থাৎ কোনটার অনুপাতে, তাহলে বলছে ইকুইটি অনুপাতে আয়ের হারটা কেমন। তাহলে আমার নেট ইনকাম কত, 6 লাখ, তাহলে 6 লাখকে আমি ভাগ দেব কত দিয়ে, 6 লাখকে ভাগ দেব, ইকুইটি আছে 20 লাখ, আমি যদি 20 লাখ দিয়ে ভাগ দিই তাহলে আমার ইকুইটি, রিটার্ন অন ইকুইটি বেড়ে যাবে। অর্থাৎ এটা আমার 6 লাখ প্রফিট, তাহলে 20 লাখে কত টাকা প্রফিট হচ্ছে ইন্টু 100, 100 শতকরা হার, তাহলে আমার এ রিটার্ন অন ইকুইটি। তাহলে রিটার্ন অন অ্যাসেট, তাহলে রিটার্ন আমার তো নেট ইনকাম দেওয়াই আছে 6 লাখ, এটার উপরে ঠিকই থাকবে আবার। আর অ্যাসেট কত, আমার অ্যাসেট, টোটাল অ্যাসেটও দেওয়া আছে 40 লাখ, তাহলে আমি এখানে 40 লাখ দিয়ে ভাগ দেবো, এখানে 40 লাখ দিয়ে আমি ভাগ দেবো, 40 লাখ দিয়ে ভাগ দেবো, আর কত দিয়ে গুণ দেবো, 100, তাহলে বের হয়ে যাবে। তাহলে আমার 5-এর এ বি এইভাবে করতে হবে। এবার 6-এ দেখি প্রবলেমটা কি আছে, আমরা নিচের দিকে যাই একবারে, এখানে আমি দেখিয়ে দিলাম ফর্মাল সলিউশন নিচে করে দেওয়া আছে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমাদের রিটার্ন অন ইকুইটি বের করার সময় নেট ইনকামকে নেট ইনকামকে আমি ভাগ দিব ইকুইটি দিয়ে, 100 দিয়ে গুণ দিব। রিটার্ন অন অ্যাসেট যখন বের করতে বলবে নেট ইনকামকে আমি ভাগ দেব টোটাল অ্যাসেট দিয়ে। আচ্ছা, 6-এর এ বলছে Greentech Limited is expected to pay dividend is BDT 5 per share at the end of the next year. তা আপনারা যারা কস্ট অফ ক্যাপিটাল ইয়াটা শুনেছেন, আমার ভিডিও এর আগে দেওয়া আছে, কস্ট অফ ক্যাপিটালের সাথে এটা কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তো ওইখানে আমরা বের করেছিলাম কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি বলতে কিন্তু কিছুই না, এক্সপেক্টেড মিনিমাম এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন ইকুইটি ইন রেসপেক্ট অফ ফার্ম। অর্থাৎ ফার্মকে ওই পরিমাণ টাকা মিনিমাম আয় করতে হবে শেয়ার হোল্ডারদেরকে স্যাটিসফাই করার জন্য। তো এইখানে নেক্সট ইয়ারের ডিভিডেন্ড দেওয়া আছে, তো ওইখানে আমি আলোচনার সময় বলেছিলাম আমাদের D0 বলতে লাস্ট পেড বা কারেন্ট পেড ডিভিডেন্ড, যেটা লাস্ট ইমিডিয়েট লাস্ট দিয়েছে, আর D1 হচ্ছে আগামী বছরের প্রত্যাশিত ডিভিডেন্ড। তো D1 সমান তখন আমরা বের করতাম D0, ওখানে ফর্মুলা দেওয়া ছিল D0 ইন্টু 1+G, জিতে গ্রোথ রেট, যারা দেখেন নাই আমার ক্লাসটা দেখে আসবেন।
এটা D1, তো এইটা D1 হচ্ছে নেক্সট ইয়ার ডিভিডেন্ড, এখানে কিন্তু সেটা দেওয়া আছে, সেটা কত, D1 হচ্ছে 5, D1 সমান সমান 5, অ্যান্ড ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো 6% বলতেছে, এবং আশা করা যাচ্ছে ডিভিডেন্ড বাড়বে 6%, তার মানে গ্রোথ রেট জি সমান 6%। If the required rate of return is 12%, required rate of return, that is cost of capital, তার মানে কেই সমান দেওয়া আছে কত, 12%। এখন বলছে কারেন্ট স্টক প্রাইস বের করতে হবে গর্ডন গ্রোথ মডেল অনুসারে। তো গর্ডন গ্রোথেরই ফর্মুলা এটা, এখানে কিন্তু D1 যেমন এখানে লিখলাম আমরা, আর কেই সমান ফর্মুলা আমরা কস্ট অফ ক্যাপিটালের যারা ক্লাসটা দেখে আসছেন আমার, তাদের জন্য সুবিধা, না দেখলে আপনারা ভিডিওটা দেখে নেবেন, ওখানে ফর্মুলা ছিল D1 বাই P0 প্লাস জি। তা আমরা এটা একেই, তাহলে আমরা এখন এখানে আসলে কস্ট অফ ক্যাপিটাল যখন বের করছি তখন এই তথ্যগুলো দেওয়া থাকতো। D1 আমরা বের করে নিতাম, যদি না দেওয়া থাকতো তাহলে D0 দেওয়া থাকতো, তখন তখন আমি D0 × 1 + G করে D1 বের করে নিতাম। তো এখানে D1 দেওয়া আছে 5, P0 কারেন্ট মার্কেট প্রাইস, এটাই বের করতে হবে, এটা দেওয়া নাই, তাহলে এই P0 দেওয়া নাই আমার। আবার গ্রোথ দেওয়া আছে, গ্রোথটা কত দেওয়া আছে, 6%, 6%। আর একটা কি দেওয়া আছে, দেওয়া আছে, কস্ট অফ ক্যাপিটাল মানেই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফার্মের পার্সপেক্টিভে, তাহলে এটা দেওয়া আছে 12%। তাহলে আমরা যদি এটাকে এখন ইকুয়েশন যেভাবে সলভ করি আমরা, তাহলে যদি এটা সলভ করি তাহলে এখানে আমাদের রেজাল্টটা চলে আসবে, আমরা P0 মান পেয়ে যাব। তো ডাইরেক্ট এখান থেকে আসলে P0 এটাকে ইয়া করলে, যেমন অ্যাকচুয়ালি কি হয়, এখানে যদি আমরা একটু নিচের দিকে আর একটু নামি, আচ্ছা, এইখানে 12% লিখলাম আমরা, তাহলে এই 6% আর 12% এক পাশে আসবে, আমি P0 মানটা বের করতে হবে, তার মানে এখানে আমি একটু লিখি, এরপরে আমরা কি লিখতে পারি, 5/P0 সমান সমান লিখতে পারি, এটা তো 12, 12 - 6 12% -6% একই কথা, এভাবে লেখা যায়। তো এখন এটার নিচে যদি 1 ধরে আমি, তাহলে এটার কি হয়, এটা স্থান ইয়ে করলে আসলে P0 সমান, আমি জাস্ট স্টেপ বাই স্টেপ সলভ করছি ছোট বাচ্চাদের মতো, তাহলে এখানে 12 থেকে 6 বাদ দিলে 6%, তাহলে P0 সমান তাহলে কি হবে, আমরা যদি এটার সাথে গুণ করি, আচ্ছা আমি আর একটা লাইন বেশি বাড়াই, তাহলে পরে বুঝতে, যারা একেবারে অনেক দিন অঙ্ক ম্যাথের সাথে নাই তারা বুঝতে পারে, তাহলে এইখানে 1, আমি এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে আমি যদি ক্রস গুণ করি তাহলে P0 সাথে গুণ হবে কত, 12 থেকে 6% বাদ দিলে 6%, তাহলে আমি এখানে 6% রাখি, 6%, আর এটা হবে 5 × 5, তাহলে P0 সমান কত হবে, P0 সমান হবে 5-এর নিচে 6%, 6% মানে কিন্তু আবার 0.06, 6কে 100 দিয়ে ভাগ, তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করলে P0 মানটা চলে আসবে। ডাইরেক্ট ফর্মুলাটা আমরা নিচে দেখব, এই ফর্মুলাটাই আসলে শর্টে লেখা যায়, কি লেখা যায় যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন -G, আর উপরে থাকবে হচ্ছে D1। এইটা আমরা এখন দেখব পরের দিকে, সলিউশন আমরা যখন করব, এটা আমি জাস্ট এখানে রাফ দেখালাম সাথে ফর্মুলা দিয়ে, গর্ডন গ্রোথ মূল্যের কস্ট অফ ক্যাপিটালের যে ফর্মুলা, ওটার মধ্যে কিন্তু P0 থাকে। আর 6-এর বি কি কি বলছে, তাহলে 6-এর এতে আমাদের বের করতে হবে কারেন্ট স্টক প্রাইস, আমরা কিন্তু একটু দেখালাম। 6-এর বি, এই কোম্পানি হ্যাজ 20 লাখ ইকুইটি উইথ কস্ট অফ ইকুইটি 12%, অর্থাৎ কস্ট অফ ইকুইটি কেই দেওয়া আছে 12%, এবং 10 লাখ
ডেট, কেডি, কেডির রেশিও আর কি, ওয়েট, অর্থাৎ ঋণ নেওয়া আছে 10 লাখ আর 20 লাখ হচ্ছে ইকুইটি, এবং ডেটের রেট হচ্ছে 8%, ট্যাক্স রেট 25%, ডাব্লিউএসিসি বের করতে হবে। তো ডাব্লিউএসিসির ফর্মুলা আমরা জানি, WEKE প্লাস WP KP প্লাস WD KD, অর্থাৎ কেপি হলো প্রিফারেন্স শেয়ার। তো এখানে প্রিফারেন্স শেয়ার যেহেতু নাই, এটা অ্যাকচুয়ালি এটা জিরো, এটা না, আমার মেন হলো ওয়েটের সাথে আমি গুণ করব তার কস্ট দিয়ে, আর কেডিটা হবে আফটার ট্যাক্স। তাহলে আমরা এখন সলিউশনে যাই। ডাব্লিউএসিসির ফর্মুলা এই ফর্মুলাতে ফেলবো আমরা। আমরা এখন সলিউশনগুলো একটু দেখি। তাহলে প্রথমটাই ছিল 5-এর পোর্টফোলিও রিটার্ন। তো আমরা বলেছি 0.06 এর সাথে 12% গুণ হবে, যে এটার এই যে স্টকের ইনভেস্টমেন্টের পোর্শন হচ্ছে 60%, আর ওর হচ্ছে রিটার্ন 12%, তাহলে 60%-এর সাথে 12% গুণ হবে। এই যে পোস্টফোর্ডে, এই যে আর ইতে এক্সপেক্টেড রিটার্ন, আর এ রিটার্ন, ইতে এক্সপেক্টেড আর পিতে পোর্টফোলিও রিটার্ন। তাহলে ই আর পি আর মানে এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন সমান সমান ওয়েট অফ এ, এ অ্যাসেটের ওয়েট ইন্টু রিটার্ন অফ এ, প্লাস বি অ্যাসেটের ওয়েট ইন্টু রিটার্ন অফ বি। তাহলে এ অ্যাসেটের ওয়েট হচ্ছে 60%, মানে 0.6, আর রিটার্ন হচ্ছে 12%, 12% মানে 0.12। ঠিক একইভাবে এর রিটার্ন ওয়েট হচ্ছে 0.40, আর এটার 18%, তাহলে এটা 0.18। এই দুইটা গুণ করে যোগ করে পারা রেজাল্ট হলো 14.40। খুবই ইজি অঙ্ক। তাহলে এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন 14.4%। আচ্ছা, বিতে কি বলেছিল? বিতে বলেছিল রিটার্ন অন ইকুইটি। তো রিটার্ন অন ইকুইটি বলতে ইকুইটি এখানে নেট ইনকাম বা ইকুইটি। তাহলে নেট ইনকাম ওটা আমরা বললাম 6 লাখ, আর ইকুইটি ছিল 20 লাখ, ভাগ দিলে 0.30 মানে 30% রিটার্ন অন ইকুইটি। আর রিটার্ন অন অ্যাসেট 6 লাখ ভাগ 40 লাখ, 0.15 মানে 15%। তাহলে রিটার্ন অন ইকুইটি 30%, রিটার্ন অন অ্যাসেট 15%। আমরা এর আগে আলোচনা করে আসছি 5-এর আর এই যে এই ফর্মুলা P0 সমান D1/R-G, যেটা আমি এর আগে বলে আসলাম, যে অ্যাকচুয়ালি ফর্মুলা কিন্তু যে কেই আর আর একই জিনিস, এখানে কেই সমান আর, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এই আর কিন্তু রেট রেট না, এটা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অর্থাৎ কেই কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি মানে এটা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর ইকুইটি ইন রেসপেক্ট অফ ফার্ম, যখন সেই ইয়ের ইনভেস্টরের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতেছে। তাহলে এখানে ওই ফর্মুলা কেই সমান সমান, যেটা আমি এর আগে আলোচনা করলাম, কেই সমান কি, D1/P0, D1/P0 প্লাস জি। তো এটা মান না বসিয়ে এপাশে ওপাশে করলে ফর্মুলাটা আসলে P0 সমান এটা হয়। আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন, ওখানে আমরা 5-এর নিচে নিয়ে আসছিলাম, আমি দেখালাম একটু আগে। তাহলে 8-এর নিচে কি হবে, এই D1-এর নিচে হবে এই R-G, D1-এর নিচে, তাহলে P0-র মান চলে আসবে। তো D1 দেওয়া আছে আমাদের এখানে, D1-এর মান 5 টাকা, বলা দেওয়া আছে নেক্সট নেক্সট ইয়ার ডিভিডেন্ড যেটা দেবে সেটা D1, আর D0 হচ্ছে যেটা লাস্ট পে করেছে লাস্টে। তো এখানে অঙ্কে বলাই আছে যে আগামী বছরের প্রত্যাশিত ডিভিডেন্ড হচ্ছে 5 টাকা, তাহলে এটা D1। কেই সমান 12%, মানে এটা আর, আর সমান 12%, জি সমান গ্রোথ রেট 6%। জাস্ট এখানে বসে ক্যালকুলেশন করলে 83 টাকা 33 পয়সা, এটা হলো স্টকের কারেন্ট প্রাইস। খুবই ইজি অঙ্ক। তাহলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যে কেই সমান D1/P0 প্লাস জি। এটাকে এপাশ ওপাশ করলে পরে P0 চলে আসবে। তাহলে এই ছিল 6-এর এবার আমরা 6-এর বিটা দেখি। 6-এর বিতে কি আছে? 6-এর বি এর প্রবলেম হলো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হচ্ছে। তো এই অঙ্কটা সোজা, আমরা তো অলরেডি আলোচনা করে আসছি। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বলতে হলে যে আগে ওয়েট বের করতে হবে। তাহলে ওয়েট এখানে ইকুইটি কত, 20 লাখ, আর ডেট বলছে 30 লাখ। তাহলে টোটাল টোটাল ভি টোটাল ভ্যালু, অর্থাৎ টোটাল ইয়ে কত, ভ্যালু হচ্ছে 30 লাখ, অর্থাৎ 30 লাখ টোটাল ক্যাপিটাল, 20 লাখ ইকুইটি, আর 10 লাখ ডেট। তাহলে রেশিও কিভাবে বের করব আমরা? রেশিও হচ্ছে ইকুইটিতে কত, 20 লাখ, তাহলে টোটাল ফান্ড 30 লাখ, 20 লাখকে 30 লাখ ভাগ দিলে 0.667, এটা হচ্ছে ইকুইটির
ওয়েট। আর ডেট ক্যাপিটাল 10 লাখ, টোটাল ক্যাপিটাল 30 লাখ, ভাগ করলে 0.333, এটা হচ্ছে ডেটের ওয়েট। তাহলে ওয়েট আমরা পেয়ে গেলাম। এখন কস্ট, তো কস্ট অফ ইকুইটি অলরেডি 12% দেওয়া আছে। তাহলে আমাকে আফটার ট্যাক্স বের করে নিতে হবে, কস্ট অফ ডেট। তাহলে আমরা জানি আফটার ট্যাক্স বের করার নিয়ম হচ্ছে যেটা তার রেট অফ ইন্টারেস্ট ইন্টু 1 - টি, ট্যাক্স রেট ইন্টু 1 - টি। যারা আমার ভিডিওটা দেখে আসছেন এর আগে, ভালো না হলে পরে কস্ট অফ ক্যাপিটালের একটা ভিডিও দেওয়া আছে, ওইটা অবশ্যই দেখে আসবেন, সেখানে স্পেসিফিক এগুলো খুবই ডিটেলস আলোচনা করা আছে। তাহলে এখন WACC ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা। তাহলে ওয়েট পেলাম 0.667 ফর ইকুইটি, আর ইকুইটির কস্ট দেওয়াই আছে 12%, তাহলে এটার সাথে 12% গুণ দিব, যোগ প্রিফারেন্স শেয়ারের কোনো আমাদের নাই, এখানে ইনভেস্টমেন্ট ফান্ড নাই, কাজে 0 দিয়ে KP, এটা জাস্ট মূল ফর্মুলাটা ঠিক রাখার জন্য। এটা কিন্তু এটা দরকার নাই পরীক্ষার সময় করা, ডাইরেক্ট এটা প্লাস এটা দিয়ে দিবেন। আমি জাস্ট তিনটাই করে রাখছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তাহলে প্রিফারেন্স শেয়ারের কোনো ইনভেস্টমেন্ট নাই এখানে, কোনো ফান্ড রেজ করে নাই, কাজে এটা 0, তাহলে 0-এর সাথে KP গুণ দিলে এটাও 0। আর 0.33 এটার সাথে 6%, এই যে এখানে আফটার ট্যাক্স বের করে নেওয়া হয়েছে, এই যে 8% ইন্টু 1 - ট্যাক্স রেট হলো 25%, এটা করলে পর আসে 6%। তাহলে আফটার ট্যাক্স রেট 6, তাহলে ওয়েটের সাথে আফটার ট্যাক্স রেট 6% গুণ করলে এটা পাওয়া যায়, 2% পাওয়া যায়। আর এটার পাওয়া গেল 667 সাথে 12% গুণ করলে 8%, তাহলে 8 আর 2 10%। তাহলে WACC অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল হলো 10%। এরপরে আমরা আর একটা, এইটারই আর একটা প্রবলেম আছে, একটু কেস স্টাডি দেওয়া আছে, পুরো আমরা এটার ইয়াটা শেষ করি আজকের এই প্রবলেমের। এটা কত, 7th? ইয়েস, 7th, 2006-এর লাস্ট এক্সাম। তো এখানে কেস স্টাডি আছে, কেস স্টাডি এবার একটু দেখি। কেস 1, ইকুইটি ভ্যালুয়েশন অফ এ লিস্টেড ফার্মাসিউটিক্যাল কোম্পানি। বলছে ABC Pharmaceutical Limited is a publicly listed company with stable operations and moderate growth. A foreign investor plans to buy share as investment bank has been appointed to determine the fair value of its shares. অর্থাৎ ফেয়ার ভ্যালু হচ্ছে যে অ্যাকচুয়ালি কোম্পানির যে আর্নিংস, তার যে গ্রোথ, ডিভিডেন্ড কি দেয়, এটার উপর ভিত্তি করে একটা শেয়ারের প্রাইসটা কত হতে পারে, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু। কিন্তু মার্কেটে কিন্তু হচ্ছে কম দামেও বিক্রি হতে পারে, ওর চেয়ে বেশি দামেও বিক্রি করতে। ফেয়ার ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু একই কথা। এটা কত টাকা হতে পারে, এটা ক্যালকুলেশনের মডেল আছে, সেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু দেখি। বলছে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার 130 টাকা, অর্থাৎ বাজারে 130 টাকা করে শেয়ার বিক্রি হচ্ছে বর্তমানে, P0, এটা হলো P0। আর্নিং পার শেয়ার EPS দেওয়া আছে 12 টাকা। ডিভিডেন্ড পে আউট রেশিও, এই টার্মটা বুঝতে হবে। ডিভিডেন্ড পে আউট রেশিও কত, বলছে টোটাল ডিভিডেন্ডের কত পার্সেন্ট ক্যাশ হিসাবে দিয়ে দেওয়া হয় ইয়াদেরকে, শেয়ার হোল্ডারদেরকে, সেটা হচ্ছে 50%। অর্থাৎ এই 12 টাকা EPS হলে 6 টাকা ডিভিডেন্ড দেয় কোম্পানি। আর 6 টাকা কি করে, 6 টাকা হচ্ছে বাদ বাকি 6 টাকা, 50%, তাহলে বাদ বাকি 6 টাকা রিইনভেস্ট করে কোম্পানিতে, এটাকে বলে রিটেন আর্নিংস। অর্থাৎ পার্ট অফ আর্নিংস রিটেন্স ফর ফার্দার এক্সপানশন অফ দ্য বিজনেস। অর্থাৎ 12 টাকা EPS হলেও 6 টাকা শেয়ার হোল্ডারদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, পে আউট রেশিও 50%। তার মানে 12-50% করলে 6 টাকা হচ্ছে ডিভিডেন্ড আকারে দিয়ে দেওয়া হয়, আর 6 টাকা আবার পুনরায় ইনভেস্ট করা হয়। তো বলছে রিটার্ন অফ ইকুইটি হচ্ছে 16%। অর্থাৎ ইকুইটি, কস্ট অফ ইকুইটি বলি, আর আমরা রিটার্ন অন এক্সপেক্টেড রিটার্ন অন ইকুইটি, একই কথা, এই টার্মগুলো কিন্তু ইন্টারচেঞ্জলি ব্যবহার হয়। তাহলে 16%। রিস্ক ফ্রি রেট 6%, রিস্ক ফ্রি রেট হচ্ছে 6%। আর এফ হচ্ছে রিস্ক ফ্রি রেট, এটাকে বলছে 6%। আর কি দেওয়া আছে, এক্সপেক্টেড মার্কেট রিটার্ন, মার্কেট রিটার্ন, এটা এক্সপেক্টেড, এটাকে কিন্তু আমরা এক্সপেক্টেড লিখতে পারি আমরা এখানে। তাহলে এক্সপেক্টেড মার্কেট রিটার্ন হচ্ছে 12%। আর কি দেওয়া আছে, বেটা দেওয়া আছে 1.1। এর আগের ক্লাসটা যারা আপনারা শুনে নেন, CAPM এর আমার একটা ক্লাস নেওয়া আছে, একটা মাস্টার ক্লাস নেওয়া আছে, অবশ্যই ওই ভিডিওটা আপনাকে আগে শুনে আসতে হবে এটা ভালোভাবে বোঝার জন্য। তো
এখানে বেটা বেটা বলতে কি, বেটা হচ্ছে কোম্পানি স্পেসিফিক রিস্ক, অর্থাৎ ওভারঅল মার্কেটের সাথে কোম্পানির মুভমেন্টটা কেমন। তো বলছে যে এখানে বেটা 1.1, এটার মানে বাজার যদি মুভ করে 1%, তাহলে এই কোম্পানি ফ্লাকচুয়েট করবে 1.1%। অর্থাৎ বাজারের চেয়ে এর সেন্সিটিভিটি বেশি, বাজার যে হারে রিয়াক্ট করবে এই কোম্পানি তার চেয়ে বেশি হারে রিয়াক্ট করবে। ইন্ডাস্ট্রি অ্যাভারেজ পি রেশিও 14। পি রেশিও আমরা জানি, পি রেশিও বলতে প্রাইসকে, অর্থাৎ শেয়ারের দামকে তার ইপিএস দিয়ে ভাগ করলে পাওয়া যায় হলো পি। তাহলে বলছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাভারেজ পি রেশিও, কোম্পানির পি রেশিও না, কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাভারেজ। অর্থাৎ এই কোম্পানি যদি ফার্মাসিউটিক্যাল হয় তাহলে ফার্মাসিউটিক্যালের পি রেশিও হচ্ছে 14। এই কোম্পানি যদি টেক্সটাইলের হয় তাহলে টেক্সটাইলের পি রেশিও হচ্ছে 14। এটা হলো ইন্ডাস্ট্রি অ্যাভারেজ, ইন্ডাস্ট্রি পি রেশিওর অ্যাভারেজ। এখন প্রশ্নটা আমরা দেখি। প্রশ্ন বলছে এস্টিমেট দ্য কস্ট অফ ইকুইটি ইউজিং সিএপিএম। তো সিএপিএম অনুযায়ী আমাদেরকে করতে হবে। সিএপিএম এর ফর্মুলাটা আপনারা দেখে আসবেন, সেখানে বলা আছে রিস্ক ফ্রি রেট, অর্থাৎ রিস্ক ফ্রি রেট আর এফ এর সাথে যোগ করতে হয়, বেটার সাথে গুণ করে আর এম, অর্থাৎ মার্কেট মার্কেট রিটার্ন ভাগ মাইনাস রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেটের সাথে যোগ হবে মার্কেট মার্কেট রিটার্ন মাইনাস আর এফ, এটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়ামের সাথে বেটা, অর্থাৎ কোম্পানি স্পেসিফিক বেটা, তার ওই কোম্পানি কতটুকু মার্কেটের সাথে ওঠানামা করে, তাহলে এইটার সাথে গুণ করে। তা আমরা এখানে দেখে পেয়ে গেলাম, আমরা আর এম দেওয়া আছে, কিন্তু আর এম, এই যে আর এম দেওয়া আছে 12%, আর এফ দেওয়া আছে 6%, বেটা দেওয়া আছে 1.1, এটা বেটার মান, এটা হলো বেটা 1.1। তাহলে জাস্ট এখানে ফর্মুলা বসাই দিলে পরে আমরা এই যে এটা পেয়ে যাবো 1 নম্বর। খুবই ইজি অঙ্ক। আচ্ছা, দুইয়ে কি বলছে, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড গ্রোথ রেট ইউজিং সাস্টেনেবল গ্রোথ মডেল। সাস্টেনেবল গ্রোথ মডেল বলতে গর্ডন গ্রোথ মডেল, যেটা আমরা বলে আসলাম D1/P0 প্লাস জি, কে সমান। তাহলে P0 প্রাইস সমান কত হবে, P0 সমান হবে D1/R-G, R-G, এটা হলো মূল ফর্মুলা। তাহলে এখন এটা করতে বলছে 2 নম্বরে, আমরা করবো নিচে সলিউশন। ডিটারমাইন দ্য ইন্ট্রিনসিক ভ্যালু ইউজিং দ্য গর্ডন গ্রোথ মডেল। আচ্ছা, একই কথা, এখানে P0 এর মানটা বের করতে হবে। আচ্ছা, সরি, 2 নম্বরে এসে আমাদের গ্রোথ রেটটা বের করতে হবে, জি এর মান বের করতে হবে। 2 নম্বরে বের করতে হবে গ্রোথ রেট। গ্রোথ রেট আমরা বের করতে পারবো, কিভাবে বের করতে পারবো? কারণ এই যে গ্রোথ হবে কেন, এই যে 12 ইপিএস করলো সে 12 টাকা, 50% পে আউট রেশিও করলো, তার মানে 6 টাকা ডিভিডেন্ড দিয়ে দিল, আর 6 টাকা যে বিজনেসে থাকলো, তাহলে এটাই তো গ্রোথ, এটাই গ্রোথ করবে। তাহলে এই রেশিওর ভিত্তিতে, এই পে আউট রেশিওর ভিত্তিতে, তাহলে পে আউট 50%, তার মানে রিটেনশন রেট কত, জাস্ট অপোজিট, তাহলে 1 - পে আউট রেশিও, তার মানে 50%, যেহেতু এখানে 50%, তার মানে কি 50% দিয়ে দিল ডিভিডেন্ড, আর 50% রিটেন করলো, রিটার্ন আর্নিং, অর্থাৎ রিটেনশন রেট 50%। তাহলে আমরা এই রিটেনশন রেট দিয়ে আমরা বের করব গ্রোথ। আর এই 3-এ এসে ওইটা করতে হবে, জিজিএম যে ফর্মুলা আছে গর্ডন গ্রোথ মডেলে, P0 সমান যেটা বললাম D1/R-G, এটা করলে পরে P0 এর মান বেড়ে আসবে। 4-এ বলছে এস্টিমেট দ্য শেয়ার ভ্যালু ইউজিং পিই মাল্টিপল অ্যাপ্রোচ, অর্থাৎ পি এ যে মাল্টিপল 14, এটার অ্যাপ্রোচের ভিত্তিতে শেয়ারের প্রাইস কত হবে। এটা খুবই ইজি ফর্মুলা আছে, আমরা নিচের দিকে আলোচনা করব করার সময়। 5-এ কি বলছে, কম্পেয়ার বোথ ভ্যালুজ উইথ দ্য কারেন্ট মার্কেট প্রাইস অ্যান্ড অ্যানালাইজার হোয়ার দি শেয়ার প্রাইস ওভার ভ্যালুড অর আন্ডার ভ্যালুড। অর্থাৎ আমরা যে এখানে একটা শেয়ার প্রাইস বের করব, কয় নম্বরে, এই যে 3-এ, ডিটারমাইন দ্য ইন্ট্রিনসিক ভ্যালু, এই প্রাইসটা যদি দেখি মার্কেট প্রাইসের চেয়ে কম আছে, তাহলে বুঝতে হবে যে এটা মার্কেট প্রাইস বেশি আছে, তখন এটা বলতে হবে ওভার ভ্যালুড। আর যদি দেখি যে মার্কেট প্রাইস বেশি আছে আর এটা, মার্কেট প্রাইস হচ্ছে কম আছে আর এটা বেশি, তার মানে এটা আন্ডার ভ্যালুড। তা আমরা নিচে আলোচনা করব কেস 2-এ কি আছে। আচ্ছা, আগে আমরা কেসটা, আগে 1টা আমরা সলভ করে আসি, তারপরে কেস 2 নিয়ে কথা হলো। তাহলে সলিউশন, প্রথমে বলা আছে কস্ট অফ ইকুইটি ইউজিং সিএপিএম। তাহলে সিএপিএম এর সেই ফর্মুলা কে সমান আর এফ ইন্টু বেটা আর এম মাইনাস আর এফ, যেটা বললাম। তাহলে রিস্ক ফ্রি রেট 6% দেওয়া আছে, বেটা 1.1 গুণ 12 হচ্ছে আর এম, আর এম 6, 6 × 1 = 24, 24 × 6 = 48, 48 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6 = 120, 120 × 6
আর 6 হচ্ছে রিস্ক ফ্রি রেট। এটি ক্যালকুলেশন করলে 12.6%। খুবই ইজি অঙ্ক, শেষ। দুইয়ের বলছে এক্সপেক্টেড গ্রোথ রেট সাস্টেনেবল গ্রোথ মডেল। তাহলে এইটার গ্রোথ সমান হচ্ছে রিটার্ন অন ইকুইটি, অর্থাৎ ইকুইটি রিটার্ন ওর সাথে গুণ করতে হবে রিটেনশন রেশিও। তো রিটেনশন রেশিও মানে বললাম 1 - পে আউট রেশিও। পে আউট রেশিও মানে ডিভিডেন্ড কি পার্সেন্টেজ দিচ্ছে। তাহলে এখানে দেওয়া আছে পে আউট রেশিও যেহেতু 50%, তাহলে রিটেনশন রেটও হবে 50%। এই যে 1 - রিটেনশন রেশিও হবে 1 - পে আউট রেশিও। তো পে আউট রেশিও 50%, 50% মানে কিন্তু 0.50, 50কে 100 দিয়ে ভাগ, 0.50। তাহলে 1 থেকে 0.50 বাদ দিলে 0.50, অর্থাৎ 50% পে আউট রেশিও, 50% রিটেনশন রেট। কারণ 12 টাকা ইপিএসে 6 টাকা ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে, 6 টাকা ইনভেস্ট করতেছে। তাহলে গ্রোথ হবে 16%। এখানে রিটার্ন অফ ইকুইটি এখানে দেওয়া আছে। রিটার্ন অফ ইকুইটি কেসে 1-এ আমাদের দেওয়া আছে। এই যে রিটার্ন অফ ইকুইটি হচ্ছে 16%, রিটার্ন অফ ইকুইটি। তাহলে আমি রিটার্ন অফ ইকুইটি যেহেতু 16%, আমার তাহলে আমি কতটুকু রিইনভেস্ট করছে? 6 টাকা। 12 টাকার 6 টাকা, তাহলে এর সাথে ওই পার্সেন্টেজটা 6 টাকা মানে কি আসলে 50%। তাহলে সেই রেশিওটা এখানে এই ফর্মুলাতে ফেলে দিলে আমাদের বের হয়ে যাবে। তাহলে আমরা করলাম যে গ্রোথ রেট পাওয়া গেল 16% ইন্টু 0.50, তার মানে 8%। গ্রোথ রেট হচ্ছে 8%। এটা হলো জি এর মান। 3-এ ইন্ট্রানজিক ভ্যালু বের করতে বলছে। তো ইন্ট্রানজিক ভ্যালু সেটা বের করার ওই যে গর্ডন গ্রোথ মডেল, সেটার ফর্মুলা একটু আগে আলাপ করে আসলাম। P0 সমান D1/কেই বা জি। এখানে কিন্তু আমরা কেই লিখলাম, কেই আর আর কিন্তু সেম, মাথায় রাখতে হবে। আর আর কেই সেম। আর এর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, কেইতে হলো কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি মানেই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি, সেম। তাহলে এইখানে আবার ঘাবড়ানো যাবে না যে এখানে তো ফর্মুলাতে আগেরটা দেখে আসলাম আমরা, লেখা ছিল R - জি। এখানে কেন কে? কারণ এখানে কস্ট অফ ক্যাপিটাল বলা আছে, এই জন্য আমরা কস্ট অফ ক্যাপিটাল বলা আছে যেটা কে লিখলাম। কিন্তু এখানে যদি আমি R - জি লিখি তাও কোনো অসুবিধা নেই। তাহলে D1 কত হবে? D1 সমান আমরা জানি ইপিএস এর সাথে পে আউট রেশিও যেটা। তাহলে 12-র সাথে 50.50, তার মানে 6 টাকা। তাহলে D1ও 6 টাকা, কারণ এখানে বলছে যে একই হারে ডিভিডেন্ড দেয়। আমরা প্রবলেমটা যদি আরেকবার দেখে আসি, এখানে বলছে কই নাম্বার, হ্যাঁ, এখানে বলছে কোম্পানি উইথ ফর্মুলা ফর ইনভেস্ট বাই। আচ্ছা, এটা গেল ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া হলো। নিচের দিকে দেখি, ডিটারমাইন দ্য ইন্টারেস্ট ভ্যালু ইউজিং দ্য গর্ডন গ্রোথ মডেল, এস্টিমেট দ্য শেয়ার ভ্যালু ইউজিং পি মাল্টিপল অ্যাপ্রোচ, কম্পেয়ার দ্য ভ্যালু উইথ কারেন্ট মার্কেট প্রাইস, অ্যানালাইজ দ্য শেয়ার উইথ। এখানে অ্যাকচুয়ালি এই যে দেওয়া আছে যে ডিভিডেন্ড পে রেশিও হলো 50%, তাহলে রিটেনশন রেটিও কত? 1 - 50। তাহলে আমরা এখানে করে ফেললাম ইন্ট্রিনসিক ভ্যালু, ইজি আমরা বের করে ফেললাম। D1 হচ্ছে, মনে রাখতে হবে, ডিপিএস ইন্টু পে আউট রেশিও। তাহলে 12 টাকা, তার মানে 6 টাকা। তাহলে P0 কত হবে? 6/0.126, এই যে 12.6%। এখানে একটু আগে আমরা বের করলাম, এই যে 12 কস্ট অফ ইকুইটি 12.6%। তাহলে 12.6%, এই যে কে এর মান 12.6 মানে 0.126, এরকম 12%, 12.6%। এইটাকে যদি আমি 100 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু এরকম হবে 0.126। এই জন্য এখানে 0.126 লেখা আছে, এই যে এখানে এখানে। আর 0.08 হলো গ্রোথ রেট, এই যে একটু আগে আমরা বের করলাম, দিয়ে ফর্মুলায় ফেললে এটার ইন্ট্রানজিটিক ভ্যালু আসছে 130 টাকা 43 পয়সা। 130 টাকা 43 পয়সা। 143 টাকা 30 পয়সা। 130 টাকা 43 পয়সা হলো আমাদের ভ্যালুয়েশন আছে শেয়ারের। 4-এ বলছে যে ইয়া অনুপাতি ভ্যালুয়েশন কত হবে, অর্থাৎ এই মাল্টিপুল পি রেশিও যেটা দেওয়া আছে, পি রেশিও মাল্টিপুল, সেটার ভিত্তিতে কত হবে। তো সেটার সোজা ভ্যালু ইন্ডাস্ট্রি অ্যাভারেজ পি রেশিওর সাথে ইপিএস গুণ করতে হবে। তাহলে ওইখানে দেওয়া আছে 14, ওখানে দেওয়া আছে 14, আর ইপিএস হচ্ছে 12 টাকা। তাহলে 14 আর 12 গুণ করলে 168, অর্থাৎ ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হিসাব করলে পারা এই শেয়ারের দাম হওয়ার কথা 168 টাকা।
আর যদি গভর্নমেন্ট গ্রোথ মডেল অনুযায়ী এই শেয়ারের দাম হওয়ার কথা 130 টাকা 43 পয়সা, কিন্তু মার্কেটে এই শেয়ারটা বিক্রি হচ্ছে কত টাকায়? মার্কেটে এই শেয়ারটা বিক্রি হচ্ছে 130 টাকায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রানজিক ভ্যালুর কাছাকাছি শেয়ারের দাম 130 টাকা 130 টাকা 43 পয়সা। তাহলে অ্যানালিসিসে কি পাইলাম আমরা? আমরা একটু কমেন্টটা একটু দেখি এখানে, যে the GGM value BDT 130.43 is very close to the current market price BDT 130, suggesting the share price is fairly valued near its intrinsic worth. However, the P multiple approach BDT 168 indicates that the market may be undervaluing the stock relative to the industry peers. Given the stable operations and moderate growth, the stocks appear slightly undervalued based on industry multiples, but fundamentally fairly priced according to the dividend discount model. অর্থাৎ এই গর্ডন গ্রোথ মডেল বা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল এ অনুপাতে যে শেয়ারের দাম হওয়ার কথা 130 টাকা 43 পয়সা, বাজারে শেয়ারটাও বিক্রি হচ্ছে 130 টাকায়, তার মানে তার ফেয়ার ভ্যালুর কাছাকাছি আছে সে ইয়ার দাম। কিন্তু যদি আমরা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ দেখি, ইন্ডাস্ট্রি অ্যাভারেজ পি রেশিও দেখি, সেই অনুপাতে তার যে ইপিএস 12 টাকা, তার সাথে 14 টাকা গুণ করলে 168 টাকা হওয়ার কথা শেয়ারের দাম, সেই অনুপাতে শেয়ারের দামটা কম। কিন্তু এটা তো ইন্ডাস্ট্রি অ্যাভারেজ। আমাদের ইন্ডাস্ট্রি অ্যাভারেজের চেয়ে আমাকে গুরুত্ব দিতে হবে ইন্ডিভিজুয়াল ওই কোম্পানির আর্নিংস এবং তার গ্রোথের উপর। অনেক সময় 100% যে ইন্ডাস্ট্রির সাথে সে ম্যাচ করে চলতে পারে তা কিন্তু নয়। কাজে আমাদের এখানে কমেন্টে এভাবে লিখতে হবে যে অ্যাকর্ডিং টু industry average, share price should be 168, but according to Gordon Growth model, fair value of the stock will be 130.43. So, since share price is currently trading at the rate of 130 per share, so it is nearly traded fair value price. So, the share compared to the P ratio multiples, share is undervalued, but in accordance to Gordon Growth model, share value is fairly priced. Now we can solve case 2. Here, case 2, see here. Portfolio risk return analysis under market volatility. Case scenario: a mutual fund manager sees a diversified equity portfolio for long-term institutional investors such as pension funds and insurance companies. The fund manager is considering reconstructing part of its portfolio using two major listed stocks. অর্থাৎ একজন ফান্ড ম্যানেজার, অর্থাৎ ইনভেস্টমেন্ট কোম্পানির একজন ফান্ড ম্যানেজার, সে তার যে পোর্টফোলিও আছে সেটাকে সে রিঅ্যারেঞ্জ করতে চায়। কিভাবে? স্টক এক্স, এটার পোর্টফোলিওর 50%, অর্থাৎ 50% সে সেটাতে ইনভেস্ট করবে, সেটার এক্সপেক্টেড রিটার্ন হলো 14%, আর বেটা হচ্ছে 1.4। স্টক ওয়াই, এরও ওয়েট 50%, অর্থাৎ 50% সে ইনভেস্ট করবে। 1 লাখ যদি থাকে, 50,000 ইনভেস্ট করবে স্টক এক্সে এবং 50,000 ইনভেস্ট করবে স্টক ওয়াই। এক্সপেক্টেড রিটার্ন ফর ওয়াই 10% এবং বেটা হচ্ছে 0.6। তো ইন জেনারেল দেখে মনে হচ্ছে এটাতে তো লাভ বেশি, 14%। তো এটাতে আমি না করে এই 10%ও কেন আবার 50% করবো? কারণ এটা যে আবার বেটা কম আছে, এই যে বেটা কম মানে রিস্ক কম, মার্কেটের চেয়েও রিস্ক কম। মার্কেট যদি 1% মুভ করে, এটা মাত্র 0.6% মুভ করবে, অর্থাৎ মার্কেটের 100% এগেনস্টে এ মুভ করবে 60%। আর কোম্পানি এক্স 100, যদি মার্কেট যদি 1% মুভ করে, এ মুভ করে 1.4% বা 140%। এই জন্য পুরোটা ইয়া করা হয় না যে পোর্টফোলিওটা রিস্ক রিটার্নের সাথে অ্যাডজাস্ট করে। রিস্ক পোর্টফোলিওর উদ্দেশ্যই থাকে রিস্ককে মিনিমাইজ করা, রিটার্নকে ম্যাক্সিমাইজ করা। তাহলে অ্যাডিশনাল মার্কেট ইনফরমেশন দেওয়া আছে। রিস্ক ফ্রি রেট আর এফ দেওয়া আছে 6%, এক্সপেক্টেড মার্কেট রিটার্ন এটা আর এম, মার্কেট রিটার্ন আর এম 13%। এখন বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন অ্যান্ড পোর্টফোলিও বেটা। তাহলে আমার ইন্ডিভিজুয়াল রিটার্ন এবং বেটা দেওয়া আছে, আমাকে পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও বেটা বের করতে হবে, অর্থাৎ ওয়েট দিয়ে গুণ করে যোগ করতে হবে। ইউজিং সিএপিএম এস্টিমেট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন পোর্টফোলিও। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সমান সিএপিএম এর একটু আগে করে আসলাম আমরা, আর এ প্লাস বেটা ইন্টু
RM minus RF. Discuss the implication of the current ratio and debt to equity ratio for each company. Note not provided, discuss conceptually. অর্থাৎ এখানে কিন্তু কোনো কারেন্ট রেশিও এবং ডেট ইকুইটি রেশিও এখানে কিন্তু এই কেসের মধ্যে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নাই। এটা ইন জেনারেল একটা প্রশ্ন দিছে যে এটার কারেন্ট রেশিও এবং ডেট ইকুইটি রেশিও এটার কোম্পানির উপর কি প্রভাব ফেলে, এটা ইন জেনারেল, এটা কিন্তু কোনো তথ্য দেয়নি ওই যে ওই তথ্যের আলোকে এই কোম্পানির এটা আলোচনা না, ইন জেনারেল ডিসকাশন এটা। নাম্বার 4, এক্সপ্লেন হাউ সিস্টেমেটিক রিস্ক এফেক্ট দ্য পোর্টফোলিও ডিউরিং দ্য মার্কেট ওয়াইজ শকস। অর্থাৎ সিস্টেমেটিক রিস্ক কোনটা, এর আগে আমরা যদি যারা আপনারা ক্লাস করেন নাই এর আগেরটা দেখে আসবেন। সিস্টেমেটিক রিস্ক আমরা যখন সিএপিএম আলোচনা করছি তখন অ্যাকর্ডিং টু সিএপিএম আনসিস্টেমেটিক রিস্ক ইজ নট এ রিস্ক অ্যাট অল। অর্থাৎ আনসিস্টেমেটিক রিস্ক যে রিস্কটা আমি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আমি অ্যাভয়েড করতে পারি। আমি যদি মনে করি এ স্টক রিস্কই, আমি এ স্টকে ইনভেস্ট করব না, আমি বি এতে করব, অর্থাৎ এটা অ্যাভয়েড করা যায়। আনসিস্টেমেটিক রিস্ক পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের মাধ্যমে এটাকে এলিমিনেট করা যায়, দূর করা যায় আনসিস্টেমেটিক। আর সিস্টেমেটিক রিস্ক যেটা ওভারঅল মার্কেটের সিচুয়েশন, মার্কেট মুভ হলে ওই কোম্পানি, মার্কেট যদি ওঠানামা করে এফেক্টেড হয় তাহলে ওই কোম্পানিও এফেক্টেড হবে, এটা হচ্ছে মার্কেট রিস্ক। তাহলে সিএপিএম শুধু মার্কেট রিস্ক, এই সিস্টেমেটিক রিস্কটাকে নিয়েই আলোচনা করে, যেটাকে বলছি মার্কেট রিস্ক। ডিসকাস হোয়েদার পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন অ্যামং দিস টু ইকুইটিজ ইজ সাফিসিয়েন্ট অর নট। এবং এই দুইটাতে যে ইনভেস্টমেন্ট করলে এটা সাফিসিয়েন্ট কিনা এটা ইন জেনারেল ডিসকাশন করতে হবে। তাহলে আমরা প্রথমে হলো পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও বেটা। তাহলে আমরা এবার আলোচনায় চলে যাই। কত 5 তো আমরা অলরেডি সলভ করছি। কেস 2, তাহলে এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন অ্যান্ড পোর্টফোলিও বেটা। তাহলে পোর্টফোলিও রিটার্ন সমান আমরা জানি ওয়েট ইনটু রিটার্ন। তাহলে WX অর্থাৎ এক্স কোম্পানি এক্স স্টকের ওয়েট, এক্স স্টকের রিটার্ন প্লাস ওয়াই স্টকের ওয়েট প্লাস ওয়াই স্টকের রিটার্ন। তাহলে এখানে রিটার্ন কিন্তু দুইটারই কিন্তু ওয়েট 50% 50%। তাহলে এই রিটার্ন ছিল এক্স এর 14% আর ওয়াই এর ছিল 10%। তাহলে এটা গুণ আর যোগ টোগ করার পরে 12% আসলো। তাহলে পোর্টফোলিও রিটার্ন পাওয়া গেল 12%। এবার পোর্টফোলিও বিটা একইভাবে করতে হবে, ওয়েট প্লাস পোর্টফোলিও বিটা অফ এক্স, ওয়েট ওয়াই প্লাস বিটা অফ ওয়াই, এই দুটা গুণ দেওয়ার পরে যোগ। তাহলে ওয়েট হচ্ছে 50%, এক্স স্টকের বেটা 1.4, তাহলে এই দুটা গুণ করা হলো করে, আর ওয়াই স্টকের বেটা 0.6 আর ওরও ওয়েট হচ্ছে 0.5, এই দুটা ক্যালকুলেশন করে আসলো হলো 1। তাহলে পোর্টফোলিও বেটা হলো 1। অর্থাৎ এই পোর্টফোলিওতে কি হবে, মার্কেট যদি 1% মুভ করে, যে রেশিওতে ইনভেস্ট করা আছে 50% 50%, তাহলে এই এই পোর্টফোলিও রিস্কও ওই ওরকম ধরে নেওয়া হবে যে 1%ই মুভ করবে। মার্কেট কেন্দ্রিক, মার্কেট আপ হলে আপ হবে, ডাউন হলে ডাউন হবে, এবং সমপরিমাণ রেশিও 1। যখন এই পোর্টফোলিও বেটা যখন 1, তখন বুঝতে হবে পোর্টফোলিওর মুভমেন্টটা মার্কেটের সাথে ধরে নেওয়া হয় যে, অনুমান করা হয় যে সমপরিমাণই ফ্লাকচুয়েট করবে। 2 ছিল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর পোর্টফোলিও সিএপিএম অনুযায়ী। তাহলে কেপি, আর এফ, বিপি, আর এম, আর এফ। তাহলে আমরা পোর্টফোলিওর পোর্টফোলিও পোর্টফোলিওর রিটার্ন বের করতে বলছে। তাহলে পোর্টফোলিও রিটার্ন আমরা আর এফ তো দেওয়াই আছে 6%, আর পোর্টফোলিওর বিটা কত পেলাম 1, এই যে এখানে ক্যালকুলেশন করলাম 1। তাহলে পোর্টফোলিওর বিটাটা এখানে বসালাম, আর মার্কেট রিটার্ন দেওয়া আছে 13%, এটা দেওয়া আছে, এটা সবার জন্য, এটা মার্কেট রিটার্ন মানে এটা ওভারঅল, যে এখানে ডাটার মধ্যে দেওয়া আছে। কই আমরা আর একটু দেখে আসি। এই যে রিস্ক ফ্রি রেট 6% আর এক্সপেক্টেড মার্কেট রিটার্ন 13%। তাহলে মার্কেট রিটার্ন দেওয়াই আছে। তাহলে আমার পোর্টফোলিও রিটার্ন যখন বের করতে বলবে, তাহলে আমি কি করব, রিস্ক ফ্রি রেটটা লিখবো, পোর্টফোলিও বিটা ব্যবহার করব। তখন পোর্টফোলিও বিটা কিভাবে বের করলাম, এই যে এখানে বের করলাম, ইন্ডিভিজুয়াল কোম্পানির স্টকের বেটা ওর সাথে তার ওয়েট গুণ করলাম, এক্স এর বেটা 1.4, এক্স এর ওয়েট হচ্ছে 0.5, ওয়াই এর বেটা 0.6, ওয়াই এর হচ্ছে ওয়েট 0.5, জাস্ট গুণ করে আমরা 1 পেয়েছি। তাহলে এটা হলো পোর্টফোলিও বেটা, এখানে পোর্টফোলিও বেটা ব্যবহার করলাম আমি, পি, পি ফর পোর্টফোলিও বেটা 1, এই যে 1, আর 13 হচ্ছে
মার্কেট রেট, মার্কেট রিটার্ন, আর আর এফ হচ্ছে রিস্ক ফ্রি রেট 6%। এটা করলে পাওয়া গেল 13%। তাহলে আমাদের রিকোয়ার্ড রিটার্ন, পোর্টফোলিও রিটার্ন হচ্ছে 13%। এবার তিনে বলছে যে কারেন্ট রেশিও এবং ডেট রেশিওর উপর এটা ইমপ্লিকেশন কি। এটা জেনারেল, এটা কোনো ডাটা যেহেতু দেয়া নাই, ইন জেনারেল। তাহলে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, এটা সমানই হচ্ছে কারেন্ট রেশিও। মেজার শর্ট টার্ম লিকুইডিটি, হাই রেশিও ইন্ডিকেটস স্ট্রং লিকুইডিটি বাট মে সাজেস্ট ইনএফিসিয়েন্ট অ্যাসেট ইউজ। এ লো রেশিও সিগন্যাল পোটেনশিয়াল লিকুইডিটি স্ট্রেস। অর্থাৎ আমরা জানি যে লিকুইডিটি রেশিও যখন বেশি হয়, তার মানে কি ওই কোম্পানির লিকুইডিটি ক্ষমতা বেশি, কিন্তু খুব বেশি করলে তখন আবার এটা ফান্ড আইডেল পড়ে থাকবে। আমরা জানি যে লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটির মধ্যে রিলেশন হচ্ছে নেগেটিভ। লিকুইডিটি বাড়লে প্রফিটেবিলিটি কমে আসে, আবার প্রফিটেবিলিটি বাড়াতে গেলে লিকুইডিটি কমে আসে। এই জন্য একটা অপটিমাম পর্যায়ে ট্রেড আপ করতে হয়। এটাও ফর্মুলা আছে, সেটা আর ডিটেলসে যাচ্ছি না। তো ইন জেনারেল এটার প্রভাব হচ্ছে কারেন্ট রেশিও, যে কারেন্ট রেশিও কোম্পানি স্ট্যান্ডার্ড এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড না থাকে, যদি এক্সেস থাকে, তাহলে পরে ফান্ড আনইউটিলাইজ থাকবে, কোম্পানির লস হবে। আর যদি কম থাকে তাহলে কোম্পানির শর্ট টার্ম সলভেন্সি পূরণ করতে পারবে না, শর্ট টার্ম লাইবিলিটি পূরণ করতে পারবে না, প্রবলেম দেখা দিবে। তাহলে এটাও অপটিমাম রাখতে হবে। ডেট ইকুইটি, টোটাল ডেট ভাগ ইকুইটি মেজার্স ফাইন্যান্সিয়াল লিভারেজ। আপনারা যারা, আমার লিভারেজের একটা ভিডিও করা আছে, ফাইন্যান্সিয়াল লিভারেজ, অপারেটিং লিভারেজ অ্যান্ড ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ, ডিসিএল। এই ভিডিওটা আপনারা দেখে আসবেন, আপনি প্লে লিস্টের মধ্যে পাবেন, সেখানে ডিটেলস আলোচনা করা আছে এই বিষয়ে লেভারেজের উপরে। তাহলে এ হাই ডি ইমপ্লাইজ গ্রেটার ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড হায়ার কস্ট অফ ডেট, হোয়াইল এ লো ডি সাজেস্ট conservative financing. For a mutual fund, these ratios help assess the underlying company's financial health and risk exposure. অর্থাৎ ডেট টু ইকুইটি, ঋণ বাড়লে ঝুঁকি বাড়ে, ফাইন্যান্সিয়াল রিস্ক বেড়ে যায়, কারণ কোম্পানির ফাইন্যান্সিয়াল ফিক্সড কস্ট বাড়ে। এটা ফাইন্যান্সিয়াল রেভারেজ এর কারণে তার নেট আর্নিং এর উপরে ইবিআইটি, অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সের চেঞ্জের কারণে, অর্থাৎ ওভারঅল যদি আমরা সেলসের কথা বলি, সেলসের চেঞ্জের কারণে যে তার নেট ইনকামের উপরে প্রভাব পড়ে, শুধুমাত্র এই ফাইন্যান্সিয়াল লেভারেজ থাকার কারণে। ইবিআইটি চেঞ্জ হলে যে ইয়াটা চেঞ্জ হয়ে যায়, নেট নেট ইনকাম। তাহলে ডেট ইকুইটি, এটাও কতটুকু, একেবারে যদি ডেট ব্যবহার না করে তাহলে ইনকাম ট্যাক্স বেশি দেওয়া লাগে। সেই ইনকাম ট্যাক্সের সুবিধা নেওয়ার জন্য, রিটার্ন অফ ইকুইটি ম্যাক্সিমাইজ করার জন্য ডেট ক্যাপিটাল ইউজ করা হয়। কিন্তু এটারও একটা লেভেল আছে, সর্বোচ্চ কতটুকু করতে পারবে, অপটিমাম লেভেল অফ ডেট। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচারটা ডেট ইকুইটি এমনভাবে কম্বিনেশন করতে হবে যাতে করে কস্ট অফ ক্যাপিটালটা মিনিমাম হয়। এটাও মার্জিনাল কস্ট অফ ক্যাপিটালের যখন ডিটেলস আলোচনা করে, কস্ট অফ ক্যাপিটালের ভিডিওটা শুনে আসবেন, তাহলে ক্লিয়ার হবে। চারে বলছে সিস্টেমেটিক রিস্ক ডিউরিং মার্কেট ওয়াইড শকস। সিস্টেমেটিক রিস্ক বা মার্কেট রিস্ক ইজ দ্য ইনহেরেন্ট রিস্ক অফ দ্য ইন্টার মার্কেট মেজার্ড বাই বেটা। এই যে বেটা বললাম, বেটা হচ্ছে মার্কেট রিস্ক। ডিউরিং মার্কেট শকস, ইজি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ইন্টারেস্ট রেট চেঞ্জ, স্টকস উইথ হাই বেটা লাইক এক্স, এখানে হলো এক্স এর বেটা বেশি 1.4, এক্সপিরিয়েন্স ম্যাগনিফাইড লসেস। হোয়াইল লো বেটা স্টক, স্টক ওয়াই এখানে বেটা তার 0.6 আর মোর রেজিলেন্ট, এটার ঝুঁকি কম। The portfolio beta 1 means it moves in line with the market. During a 10% market downturn, the portfolio would be expected to decline by approximately 10%, making it sensitive to macroeconomic events. অর্থাৎ যেহেতু বেটা 1, তার মানে কি মার্কেটের সাথে সমপরিমাণ মুভমেন্ট আশা করা হয়। যদি মার্কেট ফল করে তাহলে 1%, তাহলে পোর্টফোলিও ভ্যালুও 1% ফল করবে। এটা কাছাকাছি ফল করবে আর কি, ঠিক বাড়লেও তাই। পাঁচে বলছে সাফিসিয়েন্সি অফ ডাইভার্সিফিকেশন। বলছে এখানে তো মাত্র দুইটা স্টকে ইনভেস্ট করছে, এটা পোর্টফোলিও সাফিসিয়েন্ট নয়। বলছে উইথ only two stock 50% each, the portfolio is not sufficiently diversified. While it reduces unsystematic company specific risk, the portfolio still carries significant systematic risk, beta equal to 1. To achieve better diversification, the fund should include more securities across different sectors, geographies, and asset classes. The current two-stock portfolio is highly concentrated and vulnerable to idiosyncratic shocks affecting either stock. তার মানে কি, যেহেতু আমরা যদি দেখি এক্স এর বেটা হচ্ছে 1.4,
আর ওয়াই এর বেটা হচ্ছে 0.6। আর পোর্টফোলিও বিটা যখন 50% ইনভেস্ট করে পোর্টফোলিও বেটা করলে তখন 1। তার মানে কি মার্কেটের সাথে এটা একই রকম হয়ে গেল। কিন্তু মেন পোর্টফোলিওর উদ্দেশ্য থাকে ডাইভার্সিফিকেশনের, যে মার্কেটের চেয়ে কম, মার্কেট মুভের চেয়ে কম মুভ করবে এই পর্যায়ে নিয়ে আসা, বেটার মার্কেট বেটার চেয়ে পোর্টফোলিও বেটা কম হতে হবে। কিন্তু এইখানে দুইটা স্টকে করলে সেই সুবিধাটা এখানে পাওয়ার সুযোগ নাই, কাজেই এটা সাফিসিয়েন্ট নয়। এটা সাফিসিয়েন্ট নয় কারণ বেটার মান 1 আসতেছে, পোর্টফোলিও বেটা, যেটা সাফিসিয়েন্ট নয়, এটা মার্কেটের সাথে একদম প্যারালাল হচ্ছে। এই জন্য ডাইভার্সিফিকেশনটা এটা 100% ফুললি ডাইভার্সিফাইড নয় এবং অপটিমাম নয়। এই জন্য আরো মোর মোর সিকিউরিটি অ্যাড করতে হবে, যাদের মধ্যে রিলেশনটা নেগেটিভ, যাদের মধ্যে রিলেশনটা এবং সেক্টর ওয়াইজ, জিওগ্রাফিক ওয়াইজ ইনভেস্টমেন্ট, এইভাবে ডাইভার্সিফিকেশনটা করতে হবে। তো এই ছিল আলোচনা। এরপরে আমরা অন্য কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এরপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমার সাথে রিচ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা কমেন্টে মন্তব্য করতে পারেন। আশা করি আপনাদের এটা কাজে লাগবে পরীক্ষা পাশ করার ক্ষেত্রে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে। আল্লাহ।